আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তোমরা সবাই জানো যে আমরা কয়েকদিন আগে ডেভিডসনের হ্যাপাটোলজি কোর্স নিয়ে এসেছিলাম। তো সেখানে সবার খুব সুন্দর রেসপন্সের কারণে আমরা আবার আরেকটা কোর্স নিয়ে হাজির হয়েছি, ডেভিডসন গ্যাস্ট্রোএন্টেরোলজি কোর্স। তো এটা ভাবার আসলে কোনো কারণ নাই যে আমরা একটার পর একটা কোর্স নিয়ে আসতেই থাকবো। আসলে আমরা টোটাল ডেভিডসনের যতটুকু পোর্শন আন্ডার গ্রাজুয়েট লেভেলে লাগবে ততটুকু পোর্শনকে 10টা ভাগে ভাগ করেছি এবং এই 10টা কোর্স নিয়েই আসবো। 10টা কোর্স যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের ডেভিডসন পুরোটা আপাতত শেষ হয়ে যাবে, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেলে যতটুকু প্রয়োজন ততটুকু আসলে শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি ডেভিডসন গ্যাস্ট্রোএন্টেরোলজি কোর্সে আমাদের আজকে সেকেন্ড টিউটোরিয়াল। এর আগে অবশ্যই একটা টিউটোরিয়াল অলরেডি হয়ে গেছে যেখানে মোহাম্মদ ওয়াসিফুর রহমান ইনভেস্টিগেশনস অফ জিআইটি নিয়ে আলোচনা করেছে। আমি আজকে সেকেন্ড টিউটোরিয়ালে কয়েকটা প্রেজেন্টিং কমপ্লেন্টস নিয়ে আলোচনা করব, আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টিউটোরিয়াল 3 তে আলোচনা করা হবে। তো তার আগে একটা কথা বলতে চাই যে আমরা কেন এভাবে ভিডিও করছি তার কারণ হলো, বইতে তো আসলে সবই লেখা আছে, তারপরেও কেন ভিডিওতে এভাবে বলছি তার কারণ হলো, যখন আমি বলবো এবং কেউ সেটা শুনবে এবং সে চোখে দেখবে এবং সে যদি নোট করে অর্থাৎ লিখে, তাহলে তার অনেকগুলো ইন্দ্রিয় কিন্তু একসাথে কাজ করছে। যত বেশি ইন্দ্রিয় আমরা ব্যবহার করতে পারবো তত বেশি আমাদের কিন্তু পড়াশোনাটা মনে থাকবে এবং আমরা ইউটিলাইজ করতে পারবো। তো যাই হোক, আমরা শুরু করি। ওয়েট লস তো যে কোনো পেশেন্ট আমার কাছে এসে বলতে পারে যে আমার ওজন কমছে। তো কখন আমরা সেটাকে পাত্তা দিব বা সিগনিফিকেন্ট ওয়েট লস হিসেবে চিন্তা করব? যদি তার 6 মাসে 3 কেজি বা তার চেয়ে বেশি ওজন কমে যায় সেটাকে আমরা সিগনিফিকেন্ট ধরবো, এটা ম্যাকলয়েড অনুসারে। অথবা যদি 6 থেকে 12 মাসে তার টোটাল বডি ওয়েটের 5% কমে যায়, অর্থাৎ 70 কেজি একটা মানুষের যদি 3.5 কেজি ওজন কমে 6 থেকে 12 মাসে, সেটাকেও কিন্তু আমরা সিগনিফিকেন্ট হিসেবে ধরবো অ্যাকর্ডিং টু ডেভিডসন। এখন একটা মানুষের কেন ওয়েট লস হবে সেটার কারণ হিসেবে আমি 5টা কারণ এখানে লিখেছি। যে হয় সে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে খাচ্ছে না, এটা একটা কারণ হতে পারে, কারণ না খেলে তো অবশ্যই ওজন কমবে, ঠিক না? এটা হতে পারে। অথবা তার মন ভালো নাই, মন ভালো না থাকলে তো কেউ খেতে পারবে না, খেলেও সেটা গায়ে লাগবে না। তো এটা একটা কারণ হতে পারে। অথবা তার পেটে সমস্যা বা জিআইটি তে সমস্যা, জিআইটি তো খাবার দাবার নিয়ে হ্যান্ডেল করে, তো ওইখানে সমস্যা হলে তার ওজন কমবে। এছাড়া তার মেটাবলিজমের সমস্যা, যে খাচ্ছে মন ভালো সবই ঠিক আছে কিন্তু খাওয়ার পরে সেটা ঠিকঠাকভাবে পরিপাক বা বিপাক হচ্ছে না, ঠিকঠাকভাবে মেটাবলিজম হচ্ছে না, এই ক্ষেত্রেও তার ওজন কমবে। আর দেখা যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু কোনো একটা অসুখের কারণে, আমরা বলি না যে অসুখের কারণে তার গায়ে লাগছে না, তো অসুখের কারণে তার যে নিউট্রিশনটা সেটা গায়ে না লেগে ওই অসুখের পেছনেই খরচ হয়ে যাচ্ছে। এই 5টা কারণে কিন্তু একটা মানুষের ওজন কমতে পারে। তো একে একে আমরা দেখি যে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে কখন একটা মানুষ খাবে না, স্বেচ্ছায় কখন খাবে না, সেটাকে আমরা ফিজিওলজিক্যাল বলছি। যে তার আগে থেকেই যদি প্রচুর ওজন থাকে, ওবিস একটা পেশেন্ট, সে চাচ্ছেই ওজন কমাতে, এই জন্য সে ডায়েট কন্ট্রোল করছে বা এক্সারসাইজ করছে, তাহলে তো ভালো কথা, তাহলে তার ওজন কমলে সে খুশি হবে, এটা একটা কারণ হতে পারে। অথবা তার বিভিন্ন সোশ্যাল কজ, যেমন তার সোশ্যাল সার্কামস্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে, দেশে যুদ্ধ চলছে বা কোনো একটা কারণ, এগুলোর কারণে সে খাবার দাবার পাচ্ছে না। অথবা ডেপ্রাইভেশন, মানে খাবার দাবার পাচ্ছে না, কিংবা সে ক্ষুধার্ত আছে, নিউট্রিশনাল ইনটেক কমে গেছে, এগুলোর কারণে কিন্তু তার ওজন কমতে পারে। তারপরে আমরা বললাম মন ভালো নেই। মন ভালো নেই বলতে আমি আসলে সাইকিয়াট্রিক ইলনেস বুঝাচ্ছি। তার ডিপ্রেশনে থাকলে কিছুই ভাল লাগবে না, খেতেও ভাল লাগবে না। অথবা বিরিভমেন্ট, মানে সে কোনো একটা কাছের জিনিস হারাইছে যার কারণে তার মন ভালো নাই, সে খেতে পারছে না, শোকাহত হয়ে আছে। ক্রনিক পেইন থাকলে খেতেও ভাল লাগবে না, সবকিছুই কম থাকবে, ওয়েটও কমবে আস্তে আস্তে। স্লিপ ডিপ্রাইভেশন যদি থাকে, খেলেও সেটা অ্যাবজর্পশন ঠিকঠাক ভাবে হবে না, ভালো ঘুম না হলে। আরেকটা ডিজিজ আছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, ইয়াং ফিমেলদের বিশেষ করে দেখা যায় যে তারা কোনো একটা আননোন রিজনে কম খায়। আর বুলিমিয়া নার্ভোসা আবার উল্টা, যে সে বেশি খায় তবে বেশি খাওয়াটা তার গায়ে লাগে না, তার কারণ সে সেটাকে বমি করে বের করে দেয় অথবা পার্জিং করে বের করে দেয়। অথবা কেউ যদি অ্যালকোহল ডিপেন্ডেন্স থাকে তখন তার একটা সেলফ নেগলেক্ট গ্রো করে, যার কারণে সে খাবার দাবারের প্রতি এতটা আহ, মন দিতে পারে না। এরপরে আমরা বলি যে জিআইটি তে সমস্যা। জিআইটি তে সমস্যা যদি আমরা ওপর থেকে দেখি, তার দাঁতে সমস্যা থাকতে পারে, মুখে ব্যথা থাকলে সে খেতে পারবে না, অথবা তার যদি গিলতে অসুবিধা হয় তাহলে সে খেতে পারবে না, অথবা সে খাচ্ছে ঠিক আছে কিন্তু সেটা স্টোমাকের পরে আর যাচ্ছে না কারণ তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আছে, সেই ক্ষেত্রেও কিন্তু তার ওজন কমবে। অথবা স্টোমাকের পরে কে, আমাদের ডিওডেনাম, ডিওডেনামের সাথে লেগে থাকে প্যানক্রিয়াস, অথবা ডিওডেনাম জেজুনাম ইলিয়াম, এগুলোকে একত্রে বলি স্মল বাওয়েল, এগুলোতে যদি কোনো ডিজিজ থাকে তাহলে তার ম্যাল অ্যাবজর্পশন হবে, যার কারণে ওজন কমবে। আরো নিচে যদি আমরা যাই, স্মল বাওয়েল লার্জ বাওয়েলে কি হতে পারে, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ থাকতে পারে, আলসারেটিভ কোলাইটিস কিংবা ক্রনস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিস বা ক্রনস ডিজিজ যদি থাকে, একটা মানুষের খাবারের রুচিও কমে যায়, আবার দেখা যাচ্ছে সে খেতে ভয়ও পায়। খেতে ভয় পায় কেন?
কারণ তার খেলেই পেটে ব্যথা শুরু হয়ে যায়, এটার কারণে সে খেতে ভয় পায়। আবার সে যতটুকু খাবে সেটাও ঠিকঠাকভাবে অ্যাবজর্পশন হয় না ইনফ্লামেশনের জন্য। এছাড়া তার কিন্তু ম্যালিগনেন্সি থাকতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে ম্যালিগনেন্সি থাকতে পারে। ম্যালিগনেন্সি থাকতে তার অ্যানোরেক্সিয়া হবে, আমরা সবাই জানি যে ম্যালিগনেন্সিতে অ্যানোরেক্সিয়া হয়। এছাড়া তার যদি স্পেসিফিক কোনো জায়গাতে অবস্ট্রাকশন হয় ম্যালিগনেন্সির কারণে, যেমন ইসোফেজিয়াল ম্যালিগনেন্সি যদি থাকে তাহলে সেটা তো অবস্ট্রাকশন ক্রিয়েট করবে, তখন খাবারটা সামনে যাবে না, এটাও হতে পারে। অথবা ম্যালিগনেন্সিতে বিভিন্ন সাইটোকাইন মিডিয়েটেড সিস্টেমিক ইফেক্টের কারণে তার ওজন কমতে পারে। এরপরে সে খেলো ঠিক আছে, জিআইটি তেও সমস্যা নাই, কিন্তু তার মেটাবলিজমের সমস্যা, অর্থাৎ বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার কি কি আছে, টাইপ 1 ডায়াবেটিস কিংবা থাইরোটক্সিকোসিস। এছাড়া বিভিন্ন এন্ড স্টেজ কার্ডিয়াক ডিজিজ, যেমন দেখা যাচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলার বা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস থাকতে পারে, কিংবা এন্ড স্টেজ রেনাল ডিজিজ থাকতে পারে, সল্ট লুজিং নেফ্রোপ্যাথি বা ক্রনিক রেনাল ফেইলার কিংবা ম্যালিগনেন্সি। অথবা এন্ড স্টেজ রেসপিরেটরি ডিজিজ থাকতে পারে, যেমন সিওপিডি, টিউবারকুলোসিস, এই ধরনের কিছু ডিজিজ কিংবা ম্যালিগনেন্সি কিন্তু থাকতে পারে। এগুলো হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডারস। অথবা অ্যাট লাস্ট আমরা বলতে পারি যে তার অসুখের কারণে গায়ে লাগছে না। অসুখ বলতে কি বুঝাচ্ছি, ইনফেকশন, ইনফ্লামেশন কিংবা ম্যালিগনেন্সি। ইনফেকশন হয় সেটা ক্রনিক ইনফেকশন হতে পারে, যেমন টিবি, এইচআইভি, ব্রুসেলোসিস, কিংবা ক্রনিক্যালি থাকছে না, কয়েকদিন থাকছে কয়েকদিন থাকছে না, অর্থাৎ রিকারেন্ট হতে পারে। রিকারেন্টের মধ্যে ইউরিন বা চেস্ট ইনফেকশন আছে। এছাড়া প্যারাসাইটিক বা প্রোটোজোয়াল ইনফেকশনের কারণেও কিন্তু ওজন কমতে পারে। আর ইনফ্লামেশনের মধ্যে ক্রনিক ইনফ্লামেশন, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস কিংবা পলিমায়ালজিয়া নিউমাটিকা। এছাড়া ডিসেমিনেটেড ম্যালিগনেন্সির কারণেও কিন্তু কারো ওজন কমতে পারে। এখন একটা পেশেন্ট যদি আমার কাছে আসে ওজন কমা নিয়ে, তাহলে আমি তার কাছ থেকে কি কি হিস্ট্রি নিব সেটা আমাদের জানা ইম্পর্টেন্ট। তো আমি শুরুতেই তাকে জিজ্ঞাসা করে নিব তার কতটুকু ওজন কমেছে, কতদিনে কমেছে, অর্থাৎ সেটা সিগনিফিকেন্ট কিনা সেটা আমার জানার চেষ্টা করতে হবে, রেকর্ড আছে কিনা দেখে নিব। তার খাবারের রুচি আছে কিনা, অ্যানোরেক্সিয়া আছে কিনা সেটা জানার চেষ্টা করব। ভমিটিং বা ডায়রিয়া, জিআইটি কজ কিনা এটা এক্সক্লুড করার জন্য জিজ্ঞাসা করব। তার ফরেন ট্রাভেল বা হাই রিস্ক অ্যাক্টিভিটি কিংবা ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি আছে কিনা, এইচআইভি হতে পারে, এই জন্য আমরা জিজ্ঞাসা করে নিব। এছাড়া তার সিস্টেমিক বিভিন্ন ইনফেকশন, ইনফ্লামেশনের স্পেসিফিক কোনো ফিচার আছে কিনা, যেমন ফিভার, নাইট সোয়েট, রাইগর, এগুলো আছে কিনা জিজ্ঞাসা করব। অথবা এন্ড স্টেজ তার রেসপিরেটরি ডিজিজ কিংবা রেনাল ডিজিজ কিংবা এই ধরনের কিছু আছে কিনা সেটার জন্য প্রোডাক্টিভ কাফ বা ডিজিউরিয়া আছে কিনা এগুলো জিজ্ঞাসা করে নিব। আর যে কোনো ফিচার অফ ম্যালিগনেন্সি যদি থাকে সেটা অবশ্যই আমাকে আমল নিতে হবে। তারপরে অবশ্যই এক্সামিনেশন করব। এক্সামিনেশনে আমি খুব বেশি জিনিস এখানে দেখার নাই, জাস্ট ওজনটা দেখব আর তার কাপড় চোপড় ঢিলা হয়ে গেছে কিনা সেটা অবশ্যই খেয়াল করব। তারপরে ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন আসলে উল্টা দিক থেকে চিন্তা করব। তো ইনভেস্টিগেশনে আমরা লাস্টের দিক থেকে আসবো, অর্থাৎ লাস্টে কি পড়েছিলাম, অসুখের কারণে গায়ে লাগছে না, কি ধরনের অসুখ, ইনফেকশন, ইনফ্লামেশন, তো এগুলো আছে কিনা এগুলো জানার জন্য আমরা সিআরপি, ইএসআর দেখবো, এগুলো রেস থাকে সাধারণত ইনফেকশন, ইনফ্লামেশনের ক্ষেত্রে। এরপরে আমরা দেখবো তার ডায়াবেটিস আছে কিনা, অর্থাৎ মেটাবলিক কোনো সমস্যা আছে কিনা, অর্থাৎ ডায়াবেটিস আছে কিনা। ব্লাড এবং ইউরিনে আমরা গ্লুকোজ দেখে নিব, র্যান্ডম ব্লাড গ্লুকোজ কিংবা ইউরিন অ্যানালাইসিস করে গ্লুকোজ দেখে নিব। কিংবা তার কোনো এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে কিনা সেটা জানার জন্য আমরা ইউরিনে প্রোটিন বা ব্লাড দেখে নিব। থাইরোটক্সিকোসিস আছে কিনা এই জন্য থাইরয়েড ফাংশন টেস্ট করব। আর আদার কোনো মেটাবলিক অ্যাবনরমালিটি আছে কিনা সেটার জন্য লিভার ফাংশন টেস্ট করব। এরপরে জিআইটি কজ চিন্তা করব। জিআইটি কজ চিন্তা করে ফিকাল ক্যালপ্রোটেক্টিন দেখব, অর্থাৎ তার কোনো মিউকোসাল ইনফ্লামেশন আছে কিনা। গত ক্লাসে আমরা এটা পড়েছি যে এটা কখন দেখা হয়। এত কিছু করেও যদি আমরা না পাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এন্ড স্টেজ রেসপিরেটরি ডিজিজ আছে কিনা সেটার জন্য চেস্ট এক্সরে করতে পারি, কিংবা হোল বডি সিটি স্ক্যান করে কোনো কজ আছে কিনা সেটা ইভ্যালুয়েট করতে পারি, কিংবা এটা ইসোফেজিয়াল কিংবা গ্যাস্ট্রিক কোনো কজ কিনা সেটার জন্য এন্ডোস্কোপিক ইন্টারভেনশন কিন্তু লাগতে পারে। আর রিয়ালি যদি মিলিয়ারি টিবি চিন্তা করি, ক্রিপ্টোজেনিক, অর্থাৎ কোনো আননোন কজে যদি মিলিয়ারি টিবি চিন্তা করি, সেই ক্ষেত্রে বোন ম্যারো এক্সামিনেশন কিংবা লিভার বায়োপসি করা লাগতে পারে। তো এই ছিল আমার কাছে ওয়েট লস সম্পর্কে কথাবার্তা। কনস্টিপেশন একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লেন্ট। তো শুরুতেই আমি এটা সম্পর্কে বলতে চাই যে কোন কোন জিনিসকে আমরা কনস্টিপেশনের আন্ডারে রাখবো। তো প্রথমে একটা হচ্ছে ইনফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ হার্ড স্টুল, অর্থাৎ সিম্পলি তার কষা হচ্ছে, অথবা স্ট্রেইনিং, অর্থাৎ অনেক সময় ধরে তাকে কষ্ট করতে হচ্ছে, অথবা সেন্সেশন অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন, যেটাকে আমরা টেনেসমাস বলি, অর্থাৎ তার শেষ হয়েও মনে হয় যে শেষ হলো না, অর্থাৎ শেষ হয়েও হইল না শেষের মতো একটা অবস্থা, অথবা ডেফিকেশনের সাথে রিলেটেড তার কোনো পেরিয়ানাল বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকতে পারে। এই সবগুলো জিনিসকে কিন্তু আমরা কনস্টিপেশনের আন্ডারেই রাখছি, অর্থাৎ পেশেন্ট যদি এই কমপ্লেন্টগুলো করে আমরা সেটাকে কনস্টিপেশন হিসেবেই চিন্তা করব।
তো কনস্টিপেশন কিন্তু অ্যাকিউটও হতে পারে আবার ক্রনিকও হতে পারে। কারো যদি এক সপ্তাহের কম সময় কনস্টিপেশন পারসিস্ট করে সেটাকে আমরা অ্যাকিউট কনস্টিপেশন বলি, আর যদি 4 সপ্তাহের বেশি সময় ধরে কনস্টিপেশন থাকে সেটাকে আমরা ক্রনিক কনস্টিপেশন বলি। তো আমাদের জানতে হবে যে একটা পেশেন্টের কনস্টিপেশন কেন হবে। কনস্টিপেশন কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজেও হতে পারে আবার নন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজেও হতে পারে। তো শুরুতে যদি আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ চিন্তা করি, একদম ওপর থেকে চিন্তা করি যে একটা পেশেন্ট খাচ্ছে, খাওয়ার সাথে সে খুব বেশি ফাইবার বা ফ্লুইড খাচ্ছে না, তাহলে কি হবে? কনস্টিপেশন হবে। আরো নিচে যদি আমরা যাই, টোটাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে তার ডিজিজ থাকতে পারে। কি ধরনের ডিজিজ থাকতে পারে? তার মোটিলিটি ডিসঅর্ডার থাকতে পারে অথবা স্ট্রাকচারাল ডিসঅর্ডার থাকতে পারে। স্ট্রাকচারাল ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে? কোলোনিক কার্সিনোমা থাকতে পারে, যেটা তাকে অবস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে, বা কনজেনিটাল হার্শপ্রাং ডিজিজ, যেখানে কোলনের বিভিন্ন অংশে নার্ভ সাপ্লাই না থাকার কারণে ওইখান দিয়ে বাওয়েল পাস করতে পারে না, অথবা ডাইভার্টিকুলার ডিজিজ, এই ধরনের কিছু স্ট্রাকচারাল ডিজিজ থাকতে পারে, অথবা মোটিলিটি ডিসঅর্ডার লাইক স্লো ট্রানজিট কনস্টিপেশন, অর্থাৎ কোলনের ভিতর দিয়ে স্টুল ট্রানজিশনে ডিলে হচ্ছে, অথবা ক্রনিক ইন্টেস্টিনাল সিউডো অবস্ট্রাকশন, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, অথবা বিভিন্ন ড্রাগ কিন্তু মোটিলিটিতে এফেক্ট করতে পারে। কি ধরনের ড্রাগস? ওপিয়েটস, আয়রন সাপ্লিমেন্টস, অ্যান্টিকোলিনার্জিক্স, অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিডস বা ক্যালসিয়াম অ্যান্টাগনিস্ট। যদিও এই ড্রাগগুলোকে আমরা নন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজের ভিতরে রেখেছি, তারপরেও তারা কিন্তু আসলে মোটিলিটিতে সমস্যা করে। এছাড়া তার ডেফিকেশনের সমস্যা হতে পারে। আরো নিচে যদি আমরা আসি, ডেফিকেশন বলতে অ্যানাস বা রেকটাম বা অ্যানাল ক্যানালে সমস্যা হতে পারে। কি কি সমস্যা? ক্রনস ডিজিজ, বিভিন্ন ফিশার থাকতে পারে বা হেমোরয়েড থাকতে পারে, অথবা তার দেখা যাচ্ছে পেলভিক ফ্লোর মাসেল বা অ্যানাল স্ফিংটারে বিভিন্ন ফাংশনাল অ্যাবনরমালিটি থাকতে পারে, যেগুলোকে আমরা বলি ডিসসিনার্জিক ডেফিকেশন। তো এগুলো গেল আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ। এছাড়া বিভিন্ন নন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ, আমি তো ড্রাগের কথা বলেই দিলাম। নিউরোলজিক্যাল আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে স্পাইনাল কর্ড লেশন। তো একটা পেশেন্ট কনস্টিপেশন নিয়ে আসলে জেনারেল মেডিকেল কন্ডিশনের পাশাপাশি আমরা অবশ্যই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন চিন্তা করব, আর এই যে স্পাইনাল কর্ড লেশনটা তো অবশ্যই চিন্তা করব যে এটা আছে কিনা। এটা এক্সক্লুড করে বাকিগুলা আমরা দেখব। এবং মেটাবলিক বিভিন্ন ডিসঅর্ডার থাকতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট ডায়াবেটিস মেলাইটাস, হাইপারক্যালসিমিয়া, হাইপোথাইরয়েডিজম এবং প্রেগন্যান্সি, এগুলো আগে অবশ্যই এক্সক্লুড করে নিব। এছাড়া আরো বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন যে কোনো সিরিয়াস ইলনেস থাকতে পারে, ইমোবিলিটি বা ওল্ড এজ, কিংবা পেশেন্ট ডিপ্রেশনে থাকতে পারে। তো এগুলো হচ্ছে কনস্টিপেশনের কজ। তো এরপরে আমাদের পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে। সবার আগে যেটা করতে হবে যে পেশেন্ট কনস্টিপেশন বলতে আসলে কি বোঝাচ্ছে। আমরা তো আগেই বললাম যে কনস্টিপেশন বলতে এই জিনিসগুলো বোঝায়। তো তার কি আসলে ইনফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ ফার্স্ট স্টুল বা কষা হচ্ছে, নাকি অল্প পরিমাণে হচ্ছে, নাকি তাকে প্রচুর পরিমাণে স্ট্রেনিং করতে হচ্ছে, অনেক সময় ধরে বসে থাকতে হচ্ছে, নাকি তা শেষ হয়ে হইল না, শেষ মনে হচ্ছে, সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন, নাকি ডেফিকেশনের সাথে তার কোনো পিরিয়ানাল বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আছে, কি আছে সেটা তাকে জিজ্ঞাসা করতে হবে। সাথে সাথে সে যদি শেপটা বলতে পারে, শেপ বলতে পারলে আমি আসলে ওই যে ব্রিস্টল স্টুল ফর্ম স্কেল দিয়ে ওই জিনিসটাকে একটু অ্যাসেস করতে পারি। তো এটা আমি ডিটেলসে পড়বো না, জাস্ট বলে রাখতে চাই যে প্রথম দুইটা আসলে কনস্টিপেশন বোঝায়, আর লাস্টের দুইটা ডায়রিয়া বোঝায়, আর মাঝের তিনটাকে আমরা ভ্যাগলি নরমাল চিন্তা করতে পারি। তো প্রথম দুইটা আছে কিনা, অর্থাৎ এরকম শেপ আছে কিনা, এটা তাকে জিজ্ঞাসা করতে পারি। তো শেপের পরে আমরা জিজ্ঞাসা করব ডিউরেশন, যে তার উইকে কয়বার হয়। কারণ আমরা জানি যে একটা স্টুলের নর্মাল ডিউরেশন কিন্তু দিনে 3বারও নর্মাল, আবার উইকে উইকে না, মানে 3 দিনে একবার অথবা দিনে 3বার, এটা হচ্ছে নর্মাল। তার মানে 3 দিনে যদি একবারও না হয়, বা 6 দিনে যদি 2বার না হয়, বা সপ্তাহে যদি 2বার না হয়, তাহলে তো সেটা কনস্টিপেশন, ঠিক না? তো উইকে আসলে কয়বার হয় সেটা আমরা একটু জিজ্ঞাসা করে নিব। তারপরে তার কতক্ষণ বসে থাকতে হয়, যে তাকে প্রচুর সময় ধরে স্ট্রেনিং করতে হয় কিনা, এটাও জিজ্ঞাসা করে নিব। এবং তার অনসেটটা কখন, মানে কবে শুরু হয়েছিল। যদি সেটা নিওনাটাল অনসেট হয়, মানে একদম জন্মের পর থেকেই তার এই অবস্থা, তাহলে আমরা কনজেনিটাল হার্শপ্রাং ডিজিজ চিন্তা করতে পারি। অথবা তার যদি মিডল এজে এটা শুরু হয়, তখন আমরা কিন্তু অর্গানিক কজ চিন্তা করব, কোলোনিক কার্সিনোমা চিন্তা করব। তারপরে চিন্তা করব ফ্ল্যাটাস পাস করে কিনা, তার বাতাস সরে কিনা পেট থেকে, অর্থাৎ অ্যাবসোলুট কনস্টিপেশন কিনা। অ্যাবসোলুট কনস্টিপেশন হলে কিন্তু আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন চিন্তা করব। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু পেইন, ভমিটিং এবং ডিস্টেনশনও সাথে প্রেজেন্ট থাকবে। এছাড়া তার বিভিন্ন অ্যাসোসিয়েটেড ফিচার, যেমন পেইন আছে কিনা, অর্থাৎ অ্যাবডোমিনাল অথবা অ্যানাল পেইন আছে কিনা, রেকটাল ব্লিডিং হয় কিনা, বা ওজন কমেছে কিনা, এই জিনিসগুলো যদি থাকে, অর্থাৎ পেইন, রেকটাল ব্লিডিং, ওজন কমা, এগুলো যদি থাকে, তাহলে অবশ্যই তাকে কিন্তু আমরা কোলোনোস্কোপি করতে দিব। সাথে পেশেন্টের ডায়রিয়া কখনো হয়েছে কিনা। এমন হয় যে অনেকদিন ধরে কনস্টিপেশন আছে, হঠাৎ করে একদিন প্রচুর পরিমাণে ডায়রিয়া হলো, যেটাকে আমরা ওভারফ্লো ইনকন্টিনেন্স বলি। তো এটা কিন্তু ফিকাল ইমপ্যাকশন যদি থাকে কারো, সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে।
এছাড়া তার কোনো ইমোশনাল ডিস্ট্রেস আছে কিনা, সে ডিপ্রেশনে আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করে নিব কজ ইভ্যালুয়েট করার সময়। এবং সে কোনো ড্রাগ খায় কিনা, অর্থাৎ আমরা যে ড্রাগের নাম বলেছি সেই ধরনের কোনো ড্রাগ খায় কিনা, এগুলো আমরা তাকে জিজ্ঞাসা করে নেব। জিজ্ঞাসা করার পরে আমরা এক্সামিনেশন করব, এক্সামিনেশন পিরিয়ানাল ইন্সপেকশন করব এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করব। এক্সামিনেশন করে তার পেলভিক ফ্লোরে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, অ্যাবনর্মাল ডিসেন্ট বা ইম্পেয়ার্ড সেন্সেশন আছে কিনা, কিংবা রেকটাম অ্যানাল ক্যানালে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো মাস ফিকাল ইনফেকশন বা প্রোলাপস আছে কিনা, এগুলো কিন্তু আমরা এক্সামিনেশন করে দেখতে পারি। এক্সামিনেশন করার পরে যদি আমাদের প্রয়োজন হয়, অর্থাৎ ক্রনিক কনস্টিপেশন আমরা এক্সামিনেশনে কিছু পাইনি, হিস্ট্রিতেও কিছু পাইনি বা পেয়েছি যাই হোক না কেন, আমরা ইনিশিয়ালি কিছু ইনভেস্টিগেশন করতে পারি, যেমন সিবিসি করতে পারি, সিরাম ক্যালসিয়াম এবং থাইরয়েড ফাংশন টেস্ট করতে পারি। যদি সেরকম কিছু না পাই, মানে হাইপার ক্যালসিমিয়া পেলাম বা হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, এগুলো যদি না পাই বা কোনো কিছুই যদি না পাই, সেই ক্ষেত্রে আমরা তাকে ডায়েটারি এন্ড লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবো, প্রচুর পরিমাণে পানি খেতে বলবো, ডায়েটারি ফাইবার খেতে বলবো, এক্সারসাইজ করতে বলবো। তারপরেও যদি কাজ না হয় তাহলে আমরা ল্যাক্সেটিভ স্টার্ট করব, যেমন দেখা যাচ্ছে ল্যাকটোজ স্টার্ট করতে পারি। আর যদি রেকটাল ব্লিডিং, পেইন, ওয়েট লস আগেই বলেছি এগুলো যদি থাকে তাহলে অবশ্যই কোলোনোস্কোপি করতে দিব। আর এগুলা কোনোটা করেই যদি আমরা কোনো ক্লু না পাই, সেই ক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশন হিসেবে আমরা ইন্টেস্টিনাল মার্কার স্টাডি করতে দিতে পারি, অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডিজ এবং ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোগ্রাফি। এগুলো সাধারণত এত বেশি করা হয় না, তো এগুলা করে আমরা স্লো ট্রানজিট কনস্টিপেশন বা ডিসিনার্জিক ডেফিকেশন আছে কিনা এই ফার্দার ইনভেস্টিগেশন করে সেগুলো কিন্তু বুঝতে পারি। তো এই ছিল আমার কাছে কনস্টিপেশন সম্পর্কে কথাবার্তা।